ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছাত্র রাজনীতি বন্ধ করাকে অযৌক্তিক বলছে ছাত্র সংগঠনগুলো। রাজনীতি বন্ধ হলে ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা ছাত্রদলের। ছাত্র রাজনীতি নিয়ে নতুন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা পর্যালোচনা হয়। মতামত এসেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষেও। এ অবস্থায় ছাত্র রাজনীতি নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা, এমন প্রশ্নে শিক্ষার্থীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, আনতে হবে আমূল সংস্কার। কেউ আবার বলছেন ছাত্র রাজনীতি চালু রেখে বন্ধ করতে হবে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাই আমার মনে হয় ক্যাম্পাসের বিভিন্ন ধরনের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের রাজনীতির ফরম্যাট বা তাদের রাজনীতির আরেকটু পরিমার্জিতভাবে পরিচালিতভাবে করা উচিত। গণতান্ত্রিক ধারার সাইড ইফেক্ট হিসেবে রাজনীতি চালু থাকা উচিত, কিন্তু এই রাজনীতিতে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক সংগঠন, ক্ষমতাসীনদের টিকিয়ে রাখার প্রচেষ্টা, গেস্ট রুম, গণরুম, এই জিনিসগুলো যদি বন্ধ করতে হয় দলীয় প্রভাব মুক্ত ছাত্র সংগঠন চাইতে হবে। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে যেটার জন্য আমরা সাফার করেছি, সেরকম কোনো রাজনীতি না থাকুক, ব্যক্তি পর্যায়ে সে রাজনীতি করুক, তার মতাদর্শ থাকতেই পারে, তবে সেটার জন্য কোনো ইফেক্ট, কোনো প্রভাব যেন আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ক্যাম্পাসে না পড়ে, কখনো যেন সে প্রভাবশালী হয়ে কোনো স্টুডেন্টকে সেভাবে আঘাত করতে না পারে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব অবসানে শুধু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাই সমাধান নয়, এর জন্য সন্ত্রাস দখলদারিত্বের বিচার করতে হবে বলে দাবি বাম ছাত্র সংগঠনগুলোর। সন্ত্রাস দখলদারিত্বের দায় হচ্ছে সন্ত্রাসী এবং যারা দখলদারিত্ব করে তাদের দায়। তাহলে তার জন্য তো আমরা এই যে ছাত্র সমাজের একটা বৃহৎ অংশের মত প্রকাশের অধিকারটাকে তো কেড়ে নিতে পারি না। ছাত্রদল বলছে ছাত্র রাজনীতি বন্ধ হলে আবারও মাথা চাড়া দিবে ফেসিবাদী শক্তি। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের রাজনীতি করার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো আরও কিভাবে পজিটিভ রাজনীতি করা যায়, কিভাবে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে আরও ব্যাপকভাবে থাকতে চাই। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কাজ করছি। দেশের সব ক্রান্তিকালে ছাত্র রাজনীতির অবদান রয়েছে জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন মূল দলের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক নিয়ে আবার ভাবতে হবে। সময় আসছে সেটা ভাবনা, যে ছাত্র সংগঠন যারা করবে বা ছাত্র রাজনীতি করবে তারা মানে মাদার যে তাদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের সাথে তাদের সম্পর্কটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে সেগুলো এদেরকে এখন ভাবতে হবে। কেননা 24 সালে আমাদের যেটি হয়েছে সেইটার নতুন বাস্তবতার মধ্যে আমাদের সবাই কিন্তু বাস্তবতাটা উপলব্ধি করতে হবে এবং সেইভাবেই আমাদের ভাবনাটা ভাবতে হবে। প্রচলিত যে রাজনৈতিক ধারা সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। ছাত্র রাজনীতি বন্ধ হলে অগণতান্ত্রিক ও ধর্মান্ধ শক্তির উত্থানের বিষয়ে সজাগ থাকার আহ্বান সবার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে আদালতে হাজির করেছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হল অর্থাৎ ফজলুল হক হলে যে একজন যুবককে, তোফাজ্জল হোসেন নামে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়, সেই ঘটনায় কিন্তু শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং সেই মামলায় কিন্তু 6 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় এবং সেই শিক্ষার্থীদেরকেই আজকে প্রায় বলা যায় ঘণ্টাখানেক আগে কিন্তু আদালতের প্রথমে গারদখানায় অর্থাৎ হাজতখানায় আনা হয় এবং এই মামলায় কিন্তু তাদেরকে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি। যেই ফরওয়ার্ডিংটি অর্থাৎ শাহবাগ থানায় একজন সাব ইন্সপেক্টর যিনি এই মামলার তদন্ত কর্মকর্তা, তিনি কিন্তু আসলে যে ফরওয়ার্ডিং অর্থাৎ যে আবেদনটি করেছেন সিএমএম বরাবর অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর, সেখানে বলা হয়েছে যে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা স্বীকার করেছে ঘটনা সম্পর্কে এবং এই জন্যেই কিন্তু আপাতত রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে এই আবেদনে বলা হয়েছে তাদেরকে যেন জেলখানায় আটকে রেখে বিচার করা হয়। কারণ হচ্ছে যে এই আসামিরা যদি জামিন পায় সেক্ষেত্রে তারা একেবারে পলাতক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জন্যই কিন্তু বিচার কার্যে কিন্তু বিলম্ব বা বিড়ম্বনার সম্ভাবনা আছে। সেই জন্য কিন্তু এই আবেদনে উল্লেখ করা হয়েছে যে আপাতত রিমান্ডের প্রয়োজন নেই, এই জন্যে তাদের
তাদেরকে কিন্তু আসলে যে ঘটনার জবানবন্দি অর্থাৎ 164 ধারায় যে জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে তারা যেই মনস্থির করেছে সেই বিষয়ে তাদেরকে সময় দেওয়া হচ্ছে প্রসিকিউশনের একটি কক্ষে, এবং সেখান থেকেই যখন তাদেরকে বিচারকের খাস কামরা নেওয়া হবে এবং সেখানে কিন্তু জবানবন্দি দিবেন। আমরা এখন পর্যন্ত এটুকু জানি যে অপেক্ষমান রয়েছে যে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন যে তাদেরকে যে পিটিয়ে যে হত্যা করা হয় সেই তোফাজ্জল হোসেনকে তারা যে কারা কারা জড়িত ছিল এবং কিভাবে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি কিন্তু তুলে ধরা হবে, সেই জন্যই কিন্তু অপেক্ষমানে রাখা হয়েছে। এবং তাদেরকে এই পর্যায়ে রয়েছে আসলে ঘটনাটি যেটা ঘটেছিল এটা আসলে উল্লেখ করা হচ্ছে যে গত বুধবার কিন্তু এই ঘটনাটি ঘটে রাতের বেলায় ফজলুল হক মুসলিম হলে কিন্তু একজন তোফাজ্জল হোসেন নামে একজন যুবক তাকে কিন্তু চোর সন্দেহে কয়েক দফা পেটানো হয় এবং তাকে রাতের খাবার খাইয়ে কিন্তু পরে আবারও পিটিয়ে কিন্তু যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নেওয়া হয় তখন কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কিন্তু আসলে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 6 জন শিক্ষার্থীকে আসলে গ্রেফতার করা হয় এবং তারা এখনো পর্যন্ত আদালতে রয়েছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ফরহান সাদিক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনার একটি মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতে নিজ বাসভবন হিজল করজ থেকে গ্রেফতার হন এম এ মান্নান। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ক্ষমতায় থাকাকালীন করেছেন নিজস্ব বাহিনী। মানিকগঞ্জে নামে বেনামে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। গত সরকারের এমপি ও মন্ত্রী থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজ এলাকা মানিকগঞ্জে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন, মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে বিভিন্ন জমি কিনছে, মানুষের ভয় দেখে নিচ্ছে, তারপর আবার ওই যে ফার্ম টার্ম করছে। বিনা ভোটে এমপি হয়েছে, জনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সে বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। সে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা বাড়ি বলকার লোক, আমাকে চিনে নাই, আর উনি বলছে দেশে গরিব মানুষ নাই। এরই মধ্যে আদালতের নির্দেশে জাহিদ মালেকের সব ব্যাংক হিসাব ও লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার অবৈধ অর্থ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সরকারের উদ্যোগ নেওয়া দরকার যে আইন বহির্ভূত যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনা দরকার। সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, তাদের যে নির্যাতন জুলুম করা হয়েছে, এরও দ্রুত বিচার হওয়া দরকার। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর দুই মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির টাকায় নামে বেনামে প্রায় 12টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তার সম্পদের হিসাব বেড়েছে 11 গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা আছে। ডিবি সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেফতার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করবে পুলিশ। মশিউর রহমান দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। সবশেষ তিনি লালবাগ জোনের উপকমিশনার ছিলেন। থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ। মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাহিনীটির ইমেজ সংকটকে। এতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তার সব ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা। তবে পুলিশ সদর দফতরে ভাষ্য, জনগণ যত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ে পুলিশের। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভার গোড়া পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইব, ঝামেলা হইবে না, এই কারণে উপরে দিয়ে আইব। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে। সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান, কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলো না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের ১.৫ মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর ৫০টি থানায় জিডি দায়ের হয় ১৫,৫০০। চলতি মাসে এখন পর্যন্ত যা ৩ ভাগের ১ ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে, তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে, তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা, জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়, প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় কথা বলেন তিনি। গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। সে যে সরকারই আসুক না কেন আমরা ওয়েলকাম করব। এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন। পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া। আজ থেকে ছুটির দিনও চলবে মেট্রো রেল। এই মুহূর্তে মিরপুরের কাজীপাড়া স্টেশনে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, 19 জুলাই কিন্তু হামলা এবং ভাঙচুরের কারণে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এবং মিরপুর 10 যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই দুটি কিন্তু বন্ধ ছিল, এবং স্বাভাবিক কিন্তু 25শে আগস্ট কিন্তু আবার এই মেট্রো রেল চলাচল কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এবং মিরপুর 10 যেই মেট্রো রেল স্টেশন রয়েছে, অর্থাৎ এই দুটি মেট্রো রেল স্টেশন কিন্তু এতদিন বন্ধ ছিল। তবে এখানে আজ মূলত দুটি সুখবর রয়েছে। সেটি হচ্ছে, এক হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন কিন্তু আজ চালু হচ্ছে, এবং সেই সঙ্গে হচ্ছে সাধারণ মানুষের এবং যাত্রীদের কিন্তু দীর্ঘদিন ধরে দাবি ছিল যে সাপ্তাহিক বন্ধের দিনেও, ছুটির দিনে অর্থাৎ শুক্রবারেও যাতে মেট্রো রেল চালু থাকে, সেই দাবি কিন্তু তারা অনেক দিন ধরেই জানিয়ে আসছিলেন। অবশেষে কিন্তু সেই অপেক্ষার প্রহর সেটি কিন্তু পূর্ণ হলো। আজ থেকে কিন্তু বিকেল 3:30 থেকে কিন্তু কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু হচ্ছে, এবং অপর দিকে অর্থাৎ সাপ্তাহিক যে বন্ধের ছুটির দিন শুক্রবারেও কিন্তু এখন থেকে মেট্রো কিন্তু চলাচল করবে, এবং সেটি হচ্ছে উত্তরা থেকে কিন্তু এই 3:30 থেকে 3:30 দিকে প্রথম যে প্ল্যাটফর্মটি সেটি ছেড়ে আসবে, এবং অপর দিকে মতিঝিলে শেষ হচ্ছে 9:40 দিকে কিন্তু মেট্রো রেল স্টেশন কিন্তু চালু হবে। সেই সঙ্গে আরেকটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মূলত এই কাজীপাড়া
কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেটি হচ্ছে সাময়িকভাবে 20 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আজ বিকেল 3:30টার দিকে ডিএমটিসিএল এর পরিচালক তিনি এখানে আসবেন এবং পরিদর্শন করবেন। সেই সঙ্গেই কিন্তু তারপরই কিন্তু মূলত এই কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেটি কিন্তু পুনরায় কিন্তু আবার চালু হবে। আমরা এখানে আসার পর এখানকার যে এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা বলছিল যে তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে মূলত এই কাজীপাড়ার মেট্রো রেল স্টেশন চালুতে তারা অনেকটাই খুশি এবং সেই সঙ্গে হচ্ছে তারা বলছিলেন যে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার অর্থাৎ শুক্রবারে যে মেট্রো রেল স্টেশন চালু যে করলো চালুর যে দাবিটি তারা অনেকদিন ধরে জানিয়ে আসছিল সেই স্বপ্নটি পূরণে তারা অনেকটাই খুশি এবং সেই সঙ্গে হচ্ছে বিকেল 3:30টার পর কিন্তু অর্থাৎ আর ঘণ্টাখানেক পরেই কিন্তু ডিএমটিসিএল এর পরিচালক আসবেন এবং পরিদর্শন করবেন। তখনই আমরা হয়তো পরবর্তী আপডেটটি জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে কাজীপাড়া থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের কাজীপাড়া স্টেশন থেকে। চুরি হয়ে গেছে রেল লাইনের সিগন্যালের তার, এ কারণে রেল চলাচল ব্যাহত হচ্ছে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে। মুন্সিগঞ্জের মাওয়া সহ এই প্রকল্পের নতুন 5টি রেল স্টেশনে যাত্রীরা ওঠানামা করছেন প্ল্যাটফর্মবিহীন মাঝখানের লাইনে। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। প্ল্যাটফর্মবিহীন রেল লাইনে দাঁড়িয়েছে ট্রেন, ভোগান্তি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা। এমনকি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ব্যবস্থা করা হয়েছে লোহার অস্থায়ী সিঁড়ি। সম্প্রতি পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের সিগন্যাল কেবল চুরি হয়। এতে বিকল হয়ে যায় স্টেশনগুলোর সিগন্যাল সিস্টেম। এ কারণে স্টেশনগুলোতে যথাস্থানে যেমন ট্রেন দাঁড়াতে পারছে না, তেমনি ক্রসিংয়ে লাগছে বেশি সময়। এমনকি ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক গতি ধরে রাখা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চোরে সবগুলা লিয়ে গেছে চুরি করে। এখন আমরা 24 ঘন্টা 6 জনে এখানে ডিউটি দিই, আর জানি কোনোভাবেই সম্ভব হয় না চুরি করার, আমরা চুরি করতে দিব না। প্ল্যাটফর্ম আমাদের 2 সাইড আছে, কিন্তু আমাদের ট্রেন দাঁড়াচ্ছে মাঝ লাইনে। দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নামতে অনেক গর্ভবতী মহিলা আছে, তারপরে অনেক মুরব্বী আছে, তাদের উঠানামা এখানে সমস্যা হচ্ছে। আমাদের এই মাওয়া প্রান্তের রেলটি প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে এসে আমাদেরকে ট্রেনে উঠতে হয়। এটা যাত্রীদের জন্য খুবই একটা ভোগান্তির কারণ। যেভাবে আমরা নামছি হয়তো একটা পাওয়া যাইতে পারতো। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি রেল লাইন ফিক্সড করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত প্রহরী। শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সিগন্যালিং তার চুরি হওয়ার কারণে সিগন্যালে সমস্যা হচ্ছে, তার ট্রেনগুলো তার নির্ধারিত গতিতে চলতে পারতেছে না এবং ক্রসিংয়ের সময় বেশি সময় লাগতেছে এবং আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। পদ্মা সেতু অতিক্রম করে বর্তমানে 4টি ট্রেন আসা যাওয়া করে। এর মধ্যে 2টি ট্রেন মাওয়া স্টেশনে থামে। গেল 22 আগস্ট থেকে এই মাওয়া রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না ট্রেন। এই মাঝখানে দাঁড়ানোর কারণে যাত্রীর ওঠানামা হচ্ছে নানা চ্যালেঞ্জের মধ্যে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। টিম মুরগির দাম নির্ধারণ নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও প্রাণী সম্পদ অধিদপ্তর। উৎপাদক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দাম শুধু কাগজে কলমে সম্ভব, বাজার বাস্তবতায় তা যৌক্তিক নয়। এই মূল্য তালিকা কিনে কেনাবেচা করলে লোকসানে পড়তে হবে তাদের। তবে অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আইন ও বাস্তবতা আমলে নিয়ে নির্ধারণ করা হয়েছে দাম, নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের মতামত। আর এদিকে অর্থনীতিবিদরা বলছেন, গড়পড়তা দাম নির্ধারণ না করে চাহিদা ও যোগানের হিসাব বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে। ফরহাদুর রহমানের রিপোর্ট। 15 সেপ্টেম্বর ডিম, ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য। তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে? এই রেট আমি তো পাইতেছি না, তখন আমি বাধ্য হয়ে বেশি দিয়ে কিনতে হয়েছে। যদি আমরা ওইটা ক্রয় করতে পারি ওই রেটে, তাহলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম রেটে বিক্রি করতে পারবো। এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন, আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে 1000 ব্রয়লার মুরগি পালনে 1,60,870 টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন 5% হারে। টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র 8,040 টাকা। অথচ বিপণন আইনে 25% পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক। বাজারের মেকানিজম না জেনে যদি
মন গড়া মূল্য নির্ধারণ করা হয়, ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারিরা। এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন, দোকান ভাড়া এবং কর্মচারী বেতন, ওয়েট লস, মৃত্যু, আড়তদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে 2 টাকা 84 পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা 50 পয়সা। এখানে সর্বোচ্চ 15% মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন। ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ব্যবসায়ীদের মতে এই হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব। অথচ কৃষি বিপণন অধিদপ্তর বলছে আইন ও বাস্তবতা মিলিয়ে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা। দেশের সিচুয়েশনের কারণে কোনো শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয়, সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে, এবং সেই শস্য সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি। বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষি বিপণন অধিদপ্তর একটা ম্যান্ডেট তারাই করেছেন, তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটু সময় নিয়ে করেছেন, করে এটা দিয়েছে। আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি। এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল। মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না। অটোমেটিক্যালি যারা প্রডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন, এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন। যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয়, মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে বিক্রি শুরু হয়েছে আইফোন 16 সিরিজের ফোন। পছন্দের মডেলটি নিতে অ্যাপল স্টোরের সামনে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার বিশ্বের 60টি দেশে একযোগে পাওয়া যাচ্ছে আইফোন 16 সিরিজের ফোন। শুক্রবার সকাল থেকে ভারতের মুম্বাইয়ের অ্যাপল স্টোরের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন স্টোরটি খোলার। এদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। অল্প সময় পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিষ্ঠানটির কর্মীরা স্টোরে স্বাগত জানান ক্রেতাদের। ভিতরে ঢুকেই বহুল কাঙ্ক্ষিত আইফোন 16 সিরিজের ফোন হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেন অনেকে। চোখে মুখে তৃপ্তিও ছিল দেখার মতো। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও পছন্দের ফোন কিনেছেন কেউ কেউ। मैं 21 आवर्स से लाइन में खड़ा हूँ। मैं कल 11 o'clock को स्टोर ओपन हुआ था, तब से आया हुआ हूँ, इधर ही हूँ, और उसके बाद अभी मैं फर्स्ट एंटर होऊंगा स्टोर में। मैंने 5 मोबाइल लिया है, कुछ बीवी के लिए है और बच्चों के लिए। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মুম্বাইয়ের পাশাপাশি দিল্লির অ্যাপল স্টোরেও একই রকম ভিড় ছিল। দেশটিতে নতুন আইফোন 16 সিরিজের ফোনের দাম শুরু হয়েছে ৭৯,৯০০ রুপিতে, আর প্রো মডেলের দাম শুরু ১,১৯,৯০০ রুপিতে। ভারত ছাড়াও শুক্রবার থেকে বিশ্বের অন্তত 60টি দেশে একযোগে পাওয়া যাচ্ছে আইফোন সিরিজের নতুন ফোন। চীনে হুয়াওয়ের ফোনের সঙ্গে আইফোন 16-এর হাড্ডাহাড্ডির একটা সংখ্যা থাকলেও স্টোরগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবাই ছুটছেন নতুন ফিচারের ফোনটি সংগ্রহ করতে। আইফোন 16 ও 16 প্লাসে রয়েছে বায়োনিক A18 চিপ, আর প্রো মডেল থাকছে বায়োনিক A18 প্রো চিপ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। রাহানুর রানা, সময় সংবাদ। এই মুহূর্তে চিদাম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, চেন্নাইয়ে ম্যাচের ফলাফলের কথা ভুলে যান। এই মুহূর্তে বোধহয় বাংলাদেশের সামনে সবচাইতে বড় টার্গেট এবং সবচাইতে বড় প্রশ্ন, ফলোয়ান এড়াতে পারবে তো টাইগার? এখনো 50-এর বেশি রান দরকার, হাতে আছে মাত্র 2টো উইকেট। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো, শুধুমাত্র যে ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরাও নয়, এখানের যারা গণমাধ্যম কর্মীরাও রয়েছেন তারাও আসলে হতাশ। তারা বলছেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে পারফরমেন্সটা ছিল, তারাও আশাবাদী ছিলেন একটা জমজমাট হয়তো সিরিজ হবে টেস্টে। যদিও ভারতের মাটিতে বাংলাদেশ কখনোই টেস্টে ভালো করতে পারেনি, 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচের মধ্যে 2টো ইনিংস ব্যবধানে হেরেছে। তারাও আসলে প্রত্যাশা করছিল যে আরেকটু বোধহয় বাংলাদেশ ভারত আরেকটু ভালো ব্যাটিং করবে, কিন্তু যেভাবে ব্যাটিং করলেন একেবারে শুরুটা যদি বলি, শুরুটাই ছিল সাদমানের। বুমরাকে সে একদমই বুঝতে পারেননি, তার যেভাবে বলটা তিনি লিপ করে দিলেন, এরপরে অন্য যারা ব্যাটাররা রয়েছেন কেউ ভালো করতে পারেনি। সাকিব আল হাসান পুরোটা সময় দেখেছি, এখন পর্যন্ত বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তার ব্যাট থেকে এসেছে, কিন্তু পুরোটা সময় কিন্তু তিনি স্ট্রাগলিং করেছেন। এবং দেখেছি যে তার যে চোখের যে অস্বস্তি, সে অস্বস্তিটা ছিল, তিনি তার মাথার হেড পজিশনটা ঠিক করার জন্য তিনি একটা ফিতা কামড়ে ধরে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন এবং রিভার্স সুট করতে গিয়ে যে বলটায় তিনি আউট হয়ে গেলেন,
কিছুটা দুর্ভাগ্য তো ছিলই, সঙ্গে সেটা একটা দায়িত্বহীনতার পরিচয় বলতেই হয়, কারণ ওই মুহূর্তে সাকিব আল হাসানই ছিলেন বাংলাদেশ দলের শেষ, সাকিব এবং মিরাজের পার্টনারশিপটাই ছিল শেষ স্বীকৃত জুটি। এখন মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ, মিরাজ আমরা জানি যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা দুই টেস্টে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, সেখান থেকে মিরাজের সামনে বড় চাপ। এখন যেই দুটো উইকেট রয়েছে অর্থাৎ নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে নিয়ে তিনি ফলোয়ান এড়াতে পারবেন কিনা সেটা সবচাইতে বড় প্রশ্ন। তবে তাতে কিন্তু মোটেও ম্লান হবে না, অর্থাৎ ব্যাটারদের যে দায়িত্বহীনতা তাতে কিন্তু মোটেও ম্লান হবে না। বাংলাদেশের বোলারদের কীর্তি আলাদা করে বললে পেসারদের কিংবা হাসান মাহমুদ তাসকিন আহমেদ 3টা উইকেট তুলে নিয়েছেন দিনের শুরুতে। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে যিনি কিনা এই চিদাম্বরম স্টেডিয়াম তো বটেই, ভারতের মাটিতে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে 5 উইকেট তুলে নিয়েছেন টেস্টে। সব মিলিয়ে বোলাররা যে মোমেন্টামটা দিয়েছিল, যেমনটা লক্ষ্য ছিল যে 400 রানের আগেই ভারতকে আটকে ফেলতে তারা চান, সব মিলে বোলার একটা দারুণ মোমেন্টাম দিয়েছিল। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে একটার পর একটা বাজে শট এবং ভুলের খেসারত সব কিছুই দিচ্ছে। কিন্তু এখন বাংলাদেশ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে ফলোয়ানটা এড়াতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে চিদাম্বরম স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট। চেন্নাই টেস্টের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চিদাম্বরম স্টেডিয়াম থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া। নিষিদ্ধ নয়, সংস্কার চান শিক্ষার্থীরা। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি সংগঠনগুলোর। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ে।